আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নতুন একটি রোমান্টিক গল্প নিয়ে আসলাম। আশা করি গল্পটি তোমাদের ভালো মজা লাগবে। তাহলে চলো মূল গল্প চলে যাই। মাঝরাতে মা তার যুবতী মেয়েকে ভাইপোর ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, যেভাবেই হোক আজ লেফটেন্যান্ট ইরফান তালুকদারকে হাত করবি। সেটা হোক মুখের বুলি দিয়ে, নয়তো দেহ দিয়ে গি। অধরা মেয়েটা মায়ের প্ল্যান আজ করে ভীত কণ্ঠে শুধালো, ইরফান ভাই কি ভুলবে আমাতে? আমার ভীষণ ভয় করছে মা। মেয়ের কথা শুনে খ্যাক খ্যাক করে উঠল মমতা। বলল, এত সুন্দর দেহ দিয়ে করবিটা কি, যদি একটা জোয়ান ছেলেকে নিজের প্রতি আকৃষ্ট করতেই না পারোস? কিন্তু ইরফান ভাই সবার মতো নয় মা গু। শোনো অধরা, পুরুষ মানুষ রাতের অন্ধকারে নারীর দেহ পাইলে মোম হইয়া যায়। সেই দেহটা হোক সুন্দর কিংবা কুৎসিত। উপরে উপরে পুরুষ যতই কঠোর হোক, এরা একবার নারীর দেহের স্পর্শ পাইলে সেই কঠোরতাকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। শরীরের কামে ঠিকই ধরা দেয়। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? অধরা চনমনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, বুঝেছি। ভেতরে ভেতরে সেও ইরফান ভাইকে নিজের করে পেতে চায়। কিশোরী বয়স থেকেই মা তাকে লেলিয়ে দিয়েছে মানুষটার প্রতি। সেই থেকেই মানুষটাকে নিয়ে ওর কত কল্পনা জল্পনা। কিন্তু আফসোস, ইরফান ভাই তার সঙ্গে সবসময় রাস্তার কুকুরটার মতো ব্যবহার করেন। কখনো অধরাতে ভুলেনি সে, ভুলেও কখনো আশকারা দেয়নি। আজ যদি মায়ের কথাতে মানুষটা যদি সারা জীবনের জন্য ওর হয়, ক্ষতি কি? এসব ভাবতেই চকচক করে উঠছে অধরার লোভাতুর দুচোখ। মানুষটাকে নিজের, একান্তই নিজের করে পাওয়ার বাসনায় যুবতী মেয়েটির বক্ষস্থল জুড়ে হিমশীতল শিহরণ বয়ে গেল। আহ, মানুষটি ওর হতে চলছে, এতটুকু ভাবতেই মেয়েটার ভেতরটা শীতল হয়ে এলো। মমতা সতর্ক চোখে আশেপাশে একবার তাকিয়ে মেয়েকে ঠেলে ইরফানের রুমে ঢুকিয়ে দিল। নীরবে আরও একবার সতর্ক করে দিল, এই ছেলেটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না অধু। মেয়ে তাকে আশ্বাস দিল। মমতা বাঁকা হেসে ওখান থেকে দ্রুত সরে গিয়ে সিঁড়ির পাশটাতে ঘাপটি মেরে রইল। ওর কোটিপতি বোনপতির একমাত্র ছেলে লেফটেন্যান্ট ইরফান তালুকদার। ছেলেটা দেখতে যেমন সুদর্শন, তেমনি বাপ বেটা টাকা পয়সার মালিক। এক বাপের এক পুত। কোনোভাবে একবার নিজের মেয়েকে কলকাঠি নাড়িয়ে ছেলেটার গলায় ঝুলিয়ে দিতে পারলেই রাজপুত্র, রাজ্য দুটোই থাকবে হাতের মুঠোয়। আর আজ সেটার মোক্ষম একটা সুযোগও রয়েছে। মমতার বড় বোন মৌসুমী তালুকদারের বাড়িতে আজ একটা বিশেষ অনুষ্ঠান চলছে, সেই উপলক্ষে ওরা এসেছে। এছাড়াও রয়েছে ঘরভর্তি মেহমান। এর মধ্যে কোনোভাবে যদি মেয়েটা ঘটনাটা নিয়ে এগিয়ে যায়, তাহলেই আজ রাতে মমতার দুর্দান্ত প্ল্যানটা জুৎসির মতো লেগে যাবে। এসব ভাবতেই মমতা আরও একবার বিজয়ী হাসল আর মেয়ের সংকেতের অপেক্ষায় করতে লাগল। অন্ধকার রুমটাতে নিঃশব্দে হাতরাতে হাতরাতে ইরফানের খাটের পাশে গিয়ে দাঁড়াল অধরা। খাটের একপাশে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে কেউ। সুনসান নিশুতি রাতে অধরা মানুষটির ভারী নিঃশ্বাসের শব্দ শুনে সেই মানুষটির অস্তিত্ব অনুভব করল। অমনি তার কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। ইরফান ভাই ফিরেছে? কখন এলো উনি? অধরার জানা মতে ইরফান বাহিরে ফেরেনি এখনো। ওর তো আরও পরে আসার কথা ছিল। মানুষটা কখন ফিরল? হয়তো অধরা টের পায়নি, এই ভেবে নিজের ভাবনাগুলো থেকে বেরিয়ে এলো মেয়েটা। আগে পিছে আর কোনো কিছু না ভেবেই ঘুমন্ত মানুষটার উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ সেই মানুষটা থম মেরে চুপচাপ থাকলেও যুবতী মেয়ের কামুকি আবদার উপেক্ষা করতে পারেনি। আচমকা পুরুষালী দুটো শক্ত হাত অধরার আপত্তিকর জায়গাগুলো ছুঁয়ে দিল। ইরফান ভাই তবে টোপ গিলেছে? এই ভেবেই আচমকা অধরা সাজানো নাটক মতে উচ্চস্বরে চিৎকার করে উঠল, ইরফান ভাই কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমায় প্লিজ। আমার এত বড় সর্বনাশ করবেন ইরফান ভাই। মমতা এতক্ষণ তক্কে তক্কে রয়েছিল। লাগাতারে অধরার উচ্চস্বরের চিৎকার শুনতে পেয়েই সে বেরিয়ে এলো। সেই সাথে এমন ভাব করল যেন সে কিচ্ছুই জানে না। মমতা ঘুম ঘুম ভান ধরে বিচলিত কণ্ঠে মেয়েকে ডাকল, অধরা, এই অধরা, কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে মা? বলতে বলতে দরজার সামনে ছুটে গেল মমতা। ভেতর থেকে ওদের দরজা আটকানো। মমতা কাঠের দরজাটায় শব্দ করে মেয়ের নাম ধরে অনর্গল ডাকছে। মুহূর্তেই বাড়িশুদ্ধ মানুষ এসে ঘিরে ধরল ওদেরকে। মাঝরাতে অধরার এলোপাথারি চিৎকার শুনে হতবুদ্ধ তারা। সবার চোখে মুখে প্রশ্ন, সেই সঙ্গে সংশয়। ইরফান তালুকদারের রুমে অধরা কি করছে? দরজা ভেতর থেকে আটকানো কেন? ভেতরে কি চলছে?
তন্মধ্যে ভিড় ডিঙিয়ে মৌসুমী তালুকদার বোনের কাছে ছুটে এল। বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে, কি হয়েছে মমতা? অধরা চিৎকার করল কেন? মমতা কান্না জড়িত কণ্ঠে জানালো, জানি না আপা। মৌসুমী তালুকদারের কপালে গোটা দুয়ে সূক্ষ্ম ভাঁজ পড়ল। তার ছেলের রুম থেকে মধ্যরাতে একটা মেয়ে কি ইরফান ভাই বলে ডাকছে কেন? ঘটনা আঁচ করতে তার বেশিক্ষণ আর ভাবতে হল না। তবুও তিনি জানেন তার ছেলে কখনো এমন কিছু করবে না। ছেলের প্রতি অগাধ বিশ্বাস তার আছে। তার ছেলেটা যে একটু অন্যরকম। তাহলে ঘটনা কি? মৌসুমী আর কাল বিলম্ব না করে দরজা থেকে মমতাকে সরিয়ে দিয়ে নিজেই মিহি স্বরে ডাকল অধরাকে। ভেতরে কি হয়েছে অধরা? দরজাটা খোলো মা। বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা খুলে দিল অধরা। মুহূর্তেই দরজা ডিঙিয়ে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল একঝাঁক প্রশ্নবিদ্ধ মানুষ। পুরো রুম এখনো অন্ধকার। মৌসুমী এসে ত্রস্ত রুমের লাইট অন করে দিল। মুহূর্তেই আলোকিত রুমটাতে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। রুমে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ কিছু সময়ের জন্য বাক্যহারা হয়ে গেল। খাটের মাঝখানে স্টান হয়ে শুয়ে আছে এক যুবক। তার পুরো শরীরটাতে চাদর টানা, মুখটাও দেখা যাচ্ছে না। এদিকে রুমের এক কোনায় ভয়ার্ত এলোমেলো কাপড়ে অধরাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এরপর আর ঘটনা বুঝতে কারও বেশিক্ষণ লাগল না। মুহূর্তেই রুমভর্তি মানুষগুলোর মধ্যে চলল তুমুল উত্তেজনা, চাপা মুখ চাওয়াচাওয়ি। এসবের সবকিছু উপেক্ষা করে মৌসুমী এসে দ্রুত অধরাকে একটা বিছানার চাদর দিয়ে গা ঢেকে দিল। অধরা ততক্ষণাৎ খালাকে জড়িয়ে ধরে ডুকরে উঠল। খালামনি। মৌসুমী তালুকদার মেয়েটাকে বুকের মাঝখানটাতে টেনে নিল। এর মাঝে পাশ থেকে গম্ভীর কণ্ঠে মৌসুমের শাশুড়ি ইসাবেলা অধরাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, এই মেয়ে, তুমি ইরফানের রুমে কি করে এলে? তোমার তো ইরাদের সঙ্গে ঘুমানোর কথা ছিল। অধরার সেই উত্তর ছিল ঠোঁটের আগায় সাজানো। সে বেশ রয়েছে বলল, আসলে এক রুমে এতজন শোয়াতে আমার খুব গরম লাগছিল, তাই আমি একটু বাহিরে আসছিলাম। এরপর ইরফান ভাইয়ের রুমে উকি দিয়ে দেখি রুমটা খালি। তাই আমি আর ইরাদের কাছে না গিয়ে এখানেই শুয়ে পড়েছি। তাছাড়া আম্মু বলছিল ইরফান ভাই আজ রাতে বাসায় ফিরবে না, সেই ভেবেই আমি এখানে শুয়েছিলাম। কিন্তু উনি বলতে বলতে ফের কেঁদে ফেলল অধরা। এর পরেরটুকু বুঝতে কি আর কারো অসুবিধা আছে? মেয়ের ইঙ্গিত বুঝতে পেরে পাশ থেকে মমতা বেগম মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। হাহুতাশ শুরু করল। সবটা দেখে রেজে উঠল ইশতিয়াক তালুকদার। তার বাড়িতে এসব কি চলছে? বিছানায় শুয়ে থাকা যুবকটির এত বড় সাহস! কে সে? ইরফান মাঝরাতে অধরার দিকে হাত বাড়িয়েছে। এত অধপতন হয়েছে ওর। ইশতিয়াক তালুকদার তীব্র ক্রোধ নিয়ে ছেলের দিকে এগিয়ে গেল আর ছুঁড়ে ফেলল যুবকটির গায়ে থাকা চাদরটি। মুহূর্তেই অনাকাঙ্ক্ষিত আর অপ্রত্যাশিতভাবে বেরিয়ে এলো একটি মুখ। ইরফানের জায়গায় রয়েছে তালুকদার বাড়ির চাকরটি। ইশতিয়াক তালুকদার যেন হাফ ছেড়ে বাঁচল, সেই সঙ্গে মানুষটা ভারী বিস্ময় হল। সে বিরস কণ্ঠে বার কয়েক আওড়াল, আরাফাত, আরাফাত, তুমি এখানে? আরাফাত থরথর করে কেঁপে উঠল। সবটা দেখে মমতার মাথায় যেন বিশাল আকাশটা ভেঙে পড়ল। এসব কি হয়ে গেল? ইয়া আল্লাহ! বেচারা মমতা হতবুদ্ধ হয়ে মাথা ঘুরিয়ে মেঝেতে ধপাস করে পড়ে গেল। অধরা আকাশপাতাল কাঁপিয়ে চিৎকার করে উঠল, না আয়া! সবাই যখন এদের নিয়ে ব্যস্ত, আচমকা শুটবুট পরিহিত গমগমে আওয়াজে রুমে উপস্থিত হল এক যুবক। গায়ে তার এখনও পেশাদার ইউনিফর্ম। তাকে দেখেই ভিড়ের মাঝ থেকে হাসল শ্যামময় একটি মুখ। সেই অবয়বের মেয়েটা দ্রুত ছুটে এসে যুবকটির পাশে দাঁড়াল, মিহি কণ্ঠে ডাকল, ইরফান ভাই! নিস্তব্ধতায় প্রতিটি প্রাণে শুট বুট পরিহিত গমগমে আওয়াজটা যেন এক যুদ্ধবাজের পদচারণা। তার প্রতিটি পদক্ষেপে পথটা কেঁপে ওঠে, আর সেই শব্দেই ভেঙে যায় নীরবতা, ক্ষণে ক্ষণে তাজা হয় এক নতুন শক্তি, সাহসের উন্মেষ। রুমের প্রতিটি মানুষ মুহূর্তের জন্য সেই শব্দে থমকে যায়, দৃষ্টি চলে যায় দরজার সামনে দাঁড়িয়ে থাকা লম্বাচোরা, সুঠাম দেহের যুবকটির দিকে। তার হালকা চেহারা, মসৃণ ফর্সা ত্বকে উজ্জ্বল বর্ণটাও সবার নজরে পড়ে। ক্লিন সেভ করা মুখটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে গম্ভীর এক ভাব। মাথায় ছোট ছাটের সোজা চুলগুলো সুন্দরভাবে সাজানো, যা তার পরিষ্কার চেহারার সঙ্গে একদম মানানসি। তবুও যুবকটির ঘোলাটে চোখ দুটোতে রয়েছে এক অদ্ভুত গভীরতা, যেন তার ভাবনাতে, দৃষ্টিতে নতুন নতুন কোনো রহস্য লুকিয়ে আছে।
এই রহস্য বোঝার ক্ষমতা যে সাধারণ মানুষদের ধরাছোঁয়ার বাইরে তাও স্পষ্ট। আচমকা আগমনকারী এই যুবকটির গায়ে পেশাদার ইউনিফর্ম আর মাথায় সঠিকভাবে বসানো ক্যাপ, যা তার সৈনিক সত্তাকে আরও প্রাধান্য দিল। ছেলেকে দেখেই মা সবার আগে এগিয়ে আসলো, চোখে তার উদ্বেগের ছাপ। সেভাবেই মা আনমনা স্বরে বললেন, কখন এলে বাপ? তুমি আজ মেসে যাওনি? ইরফান মায়ের দিকে একবার শান্ত চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, আমি তো কয়েকটা দিন ছুটিতেই ছিলাম মা, তাই ইমার্জেন্সি ডিউটি শেষ করে সরাসরি বাসায় চলে এসেছি গু। মৌসুমী তালুকদার আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ইরফান মাকে থামিয়ে দিল। সবার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টানটান সোজা হয়ে দাঁড়াল। গম্ভীর কণ্ঠে বলল, হোয়াট আর ইউ অল ডুইং ইন মাই রুম? আস্ক এভরিওয়ান টু লিভ রাইট নাও মা। আই অ্যাম ভেরি টায়ার্ড। আই নিড সাম রেস্ট। আই উইল টক টু ইউ লেটার গু। মৌসুমী তালুকদার এরপর আর ছেলের কথা পিঠে কিছু বলল না। সবাইকে চলে যেতে বলল। ইশতিয়াক তালুকদার আরাফাতকে আসামির ন্যায় শক্ত হাতে ধরে নিয়ে গেল বসার ঘরটাতে। যাবার আগে আরাফাত একবার ইরফান তালুকদারের দিকে নিষ্পাপ চোখে তাকাল। এরপর মনে মনে কি বলল, ইরফান ভাই, আমি নির্দোষ, আমাকে বাঁচান গু। হয়তো বলল, যা কোনো কিছুই ইরফানের দৃষ্টির অগোচর হল না। ইরফান ভাইকে দেখে অধরার গুনগুন করা কান্নার স্বরটা আরও স্পষ্ট হল, ক্ষণে ক্ষণে নাক টানার শব্দটাও বাড়ল। সেদিকে ভুলেও একবার তাকাল না ইরফান তালুকদার। অধরা নিজের নিচু মাথাটা আরও নিচু করে নেয়। ইরফান ভাইয়ের দিকে আজ আর একবারও তার তাকানোর সাহস হচ্ছে না। এতগুলো মানুষের সামনে লজ্জায় অপমানে তার ইচ্ছে করছে মরেও যেতে, অথবা এক ছুটে কোথাও পালিয়ে যেতে। কিন্তু সে উপায় নেই। বড় খালা তার হাতটাও ধরে রেখেছেন, তাকেও নিয়ে এসেছেন বসার ঘরটাতে। তার পিছনে পিছনে বিপর্যস্ত এলোমেলো চেহারায় মমতাও এলো। তার মাথাটা এখনো ভনভন করে ঘুরছে। হায় আফসোস, নিজ হাতে নিজের মেয়েটার কি সর্বনাশটাই না সে করল। মধ্যরাতে তালুকদার বাড়ির বসার ঘরটাতে আজ মানুষজনে পরিপূর্ণ। সেখান থেকে বাদ পড়েনি ছোটবড় বাড়ির একটি প্রাণও। ওদের সবার ভেতরেরই চলছে চাপা উত্তেজনা। কি হয়েছে, এরপর কি হবে? পরবর্তী কার্যকলাপ দেখার জন্য সকলে মুখিয়ে আছে, কিন্তু কারো কথা বলার সাহস হচ্ছে না। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে বাড়ির বড় কর্তা ইশতিয়াক তালুকদারের মুখপানে। মানুষটা ভয়াবহ রকমের রেগে আছেন। কিছুক্ষণের জন্য শুনশান নীরবতায় আচ্ছন্ন বসার ঘর। ঘরটার মাঝখানে দাঁড়িয়ে আছে আরাফাত, অন্য পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে অধরা। ওদের দুজনের মাথাটাই নত। আরাফাত তীব্র ত্রাসে রীতিমতো ঘামছে, অধরা কাঁপছে। ওদের কাপাকাপির মাঝেই হঠাৎ ইশতিয়াক তালুকদার বজ্রকণ্ঠে সর্বপ্রথম আরাফাতকে প্রশ্ন করল, তুমি ইরফানের রুমে কি করছিলে আরাফাত? তুমি জানো না ইরফানের রুমে কাউকে ঢোকার অনুমতি নেই গে? আরাফাতের ভয়ার্ত মুখটা আরও আমসি হয়ে এলো। ছেলেটার হাঁটুতে কাঁপন অনুভব হল। অজানা এক ভয় মনের মাঝে তল্লিতল্লা চেপে বসল। সেটা কিরকম ভয়? স্বজন হারানোর ভয়, আশ্রয় হারানোর ভয়। আরাফাতের মতো রাস্তায় পড়ে থাকা এতিম শিশুকে তালুকদার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন মৌসুমী তালুকদার। শুধু আশ্রয় না, মায়ের জায়গায় দিয়ে বুকে জড়িয়ে নিয়েছিলেন। সেই সঙ্গে মা ডাকার অধিকারও দিয়েছে বিলাসবহুল জীবন। পড়ালেখার সুযোগটাও বাদ পড়েনি এতে। আরাফাতের স্পষ্ট এখনও মনে আছে, ফুটপাতে বসে সদ্য বাবা মা হারা আরাফাত খুব কাঁদছিল। কোথায় যাবে, কি করবে, কি খাবে, কে ঘুম পাড়িয়ে দিবে ওকে? এসব নিয়ে যখন ছোট্ট আরাফাত দিশেহারা হয়ে কাঁদছিল, মামা বলে ডাকছিল, ঠিক কিছুক্ষণ পরই এক জোড়া স্নেহময়ী কোনো মায়ের হাত তার কাঁধ ছুঁয়ে বলল, তুমি কাঁদছ কেন বাবা? তোমার মাকে খুঁজে পাচ্ছ না বুঝি? আরাফাত তখনও অঝোর কেঁদে কেঁদে আগন্তুক নারীটিকে বলে দিল, জানো আমার মা নেই, তুমি আমার মা হবে। মৌসুমী তালুকদারের মাথি মনে অমনি বাচ্চাটার কথায় ধাক্কা খেল। কেমন ভারী ভারী কথা বলছে ছেলেটা। আমার মা নেই গু, এর থেকে ভারী শব্দ আর পৃথিবী আছে? বাচ্চা ছেলেটার মায়াময় চেহারা আর মায়াময় আবদার সে উপেক্ষা করতে পারেনি। সকল ফর্মালিটি পূর্ণ করে সেদিনই আরাফাতকে তালুকদার বাড়িতে নিয়ে আসেন মৌসুমী। এরপর থেকেই ছোট্ট মায়াভরা বাচ্চাটাকে নিজের ছোট ভাইয়ের জায়গাটাও দিয়ে দিলেন ইরফান। প্রথমে তালুকদার বাড়িতে ইরফান ও মৌসুমী ছাড়া কেউই তাকে পছন্দ করতেন না। ধীরে ধীরে ওর আচরণে বাড়ির সকলে মুগ্ধ হল। এরপর থেকে ওর আর কিছুরই কমতি রইল না।
বাড়ির সবাই এতিম আরাফাতকে ভালোবাসা দিয়েছে। পূর্ণাঙ্গ একটি পরিবারের অভাব ঘুচিয়ে দিয়েছে। দিয়েছে স্বাধীনতা, ছেলে হিসেবে কাঁধে তুলেও দিয়েছে কিছু দায়িত্ব। আড়ালের ডালে বাহিরের মানুষেরা আরাফাতকে তালুকদার বাড়ির কাজের লোক বললেও ও জানে তালুকদার বাড়ির দুই ছেলে সে। ইরফানের ছোট ভাই, ইরার বড় ভাই। ওদের দুই ভাইয়েরই তো একটিমাত্র আদরের বোন ইরা। এছাড়াও রয়েছে আস্ত একটা কাজিন মহল, রয়েছে বন্ধু মহল। আরাফাতও এদের সবাইকে বড় আপন করে নিয়েছে। এরপর তো ভালোই যাচ্ছিল আরাফাতের দিনগুলো। তবে এই ঝড় নতুন করে আবার কেন এলো ওর জীবনে? জীবন থেকে কি কম হারিয়েছে আরাফাত? এবার বুঝি ওর থেকে শেষ আশ্রয়টুকু কেড়ে নিতে চাইছে নিয়তি। তার বেলায় নিয়তি এত নিষ্ঠুর। এসব ভাবতে ভাবতেই আরাফাতের চোখ জোড়া চিকচিক করে উঠল। এরই মাঝে আচমকা আবারও ইশতিয়াক তালুকদারের হুঙ্কার শোনা গেল। কথা বলছো না কেন, ইডিয়েট? আমি কিছু জিজ্ঞেস করছি না? আরাফাত ভয়ে ভয়ে একবার মায়ের মুখের দিকে তাকায়। মৌসুমী ইশারায় ছেলেকে আশ্বাস দিল যেন, সত্যিটাই বলো বাবা, আমি জানি তুমি নির্দোষ গু। আরাফাত এতে একটু ভরসা পেল। শুকনো ঠোঁট জোড়া একবার ভিজিয়ে জড়ানো কণ্ঠে আওয়াল, আমি সন্ধ্যা থেকে ইরফান ভাইয়ার সাথেই ছিলাম বড় আব্বু। হঠাৎ ভাইয়ার উপর মহল থেকে ইমার্জেন্সি ডাক পড়ল, আর ভাইয়া তখনই চলে গেল। আমি আর একা একা কি করব, বন্ধুর বাসায় যাচ্ছিলাম ঘুমানোর জন্য। কেননা আমার রুমে বড় ফুপা আর মেঝো ফুপা আগেই ঘুমাচ্ছিল। বড়দের মধ্যে ঘুমাতে আমার অস্বস্তি লাগছিল। তাই ভাবলাম রাতটা বন্ধুদের সাথে কাটাবো, কিন্তু ভাইয়া যেতে দিল না। বারণ করে বলল, কোথাও যেতে হবে না, তুই বরং আজ আমার রুমটাতেই ঘুমাস, আমার রুম তো খালিই পড়ে আছে গিউ। আমি আর ভাইয়ার কথা অগ্রাহ্য করতে পারিনি। আমি বাসায় এসে খেয়ে আগে আগে ভাইয়ার রুমে গিয়ে ঘুমাচ্ছিলাম। কিন্তু এতটুকু বলেই থামল আরাফাত। ফাঁকা ঢোক গিলল বার কয়েক। তন্মধ্যে ইসাবেলা অধৈর্য হয়ে বলল, কিন্তু কি? আরাফাত ফোঁস করে শ্বাস টেনে বলল, হঠাৎ মাঝরাতে অধরা কোনো কথা বার্তা ছাড়াই ভাইয়ার রুমে এলো, আর আকস্মিক ঘুমন্ত আমার উপর আক্রমণ করে বসল। আবার নিজেই চেঁচালগু। উপস্থিতি সবার বিস্মিত চোখের দৃষ্টি পড়ল এবার অধরার উপর। তবে কি মেয়েটা আরাফাত বা ইরফানকে ফাঁসাতে চাইছে? অধরা নিজের পিঠ বাঁচাতে আচমকা চেঁচিয়ে উঠল, আরাফাত ভাইয়া মিথ্যা বলছে, মিথ্যা বলছে। আমি আগে ওই রুমে ঘুমিয়েছিলাম। আরাফাত এটা টের পেয়ে আমার ঘুমের সুযোগ নিচ্ছিল। উপস্থিত সবাই পড়ল এবার মহাদ্বিধায়। ইশতিয়াক তালুকদার থম মেরে বসে রইল সিঙ্গেল সোফায়। ছেলেমেয়েদের এসব শুনতেও তার অস্বস্তি লাগছে। বাকিরাও একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করল। এদিকে আরাফাত ও অধরার চাপা তর্ক চলতে রইল। কাকে বিশ্বাস করবে ওরা? কে অপরাধী? এছাড়াও বিষয়টি বড় লজ্জাজনক। সুনামধন্য তালুকদার বাড়ির জন্য তো এটা আরও বড় অসম্মানজনক। সবাই যখন ভাবনার জগতে ডুবে যাচ্ছিল, আচমকা বাঁকা হাসল ইসাবেলা। অধরার কথার পিঠে দাদি চাপা স্বরে বলল, আরাফাত যখন তোমার ঘুমের সুযোগই নিচ্ছিল, তাহলে আমি সেটার স্বেচ্ছায় করার একটা সুযোগ করে দেই। কি ববল অধরা? দাদির ইঙ্গিত বুঝতে পেরে অধরা হকচকিয়ে উঠল। ভ্যা ভ্যা করে কেঁদে ফেলল। কিছু বলবে ও তার আগেই দাদি মমতার দিকে তাকিয়ে বলল, আমাদের মানিজ্যত তো যা যাওয়ার গেলই। মমতা, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখি। তোমার মেয়েকে আমি আমার নাত আরাফাতের জন্য চাচ্ছি। মমতা চমকালো, ভরকালো। এতক্ষণ ধরে থম মেরে দাঁড়িয়ে থাকা মমতা মুখ খুলল। ভারী বিস্ময় নিয়ে সে বলল, আপনি কি বলছেন মাওইমা? বাড়ির চাকরের জন্য আপনি আমার মেয়েকে চাচ্ছেন? ইসাবেলাও খ্যাক খ্যাক করে উঠল। মুখ সামলে কথা বলো মমতা। তুমি কাকে চাকর বলছো? আরাফাতকে? তুমি জানো না আরাফাত এখন এই বাড়ির ছেলে? তোমার মেয়ের ভাগ্য ভালো যে আমি এরপরও তাকে তালুকদার বাড়ির বউ করতে চাইছি। আরাফাতের জন্য কেন চাইছেন আমার মেয়েকে? ইরফানের জন্য চাইতে পারলেন না? মমতার মুখের এ বাক্য সরাসরি বলার সাহস হল না। গিলে ফেলতে হলো একথা। কিছু উপায়ান্তর না পেয়ে সে ইসাবেলার বড় মুখের কথাখানা অতি তুচ্ছতাচ্ছিল্য করল। বলল, চাকরবাকর যতই তালুকদার বাড়ি ছেলে হোক, তার তো আর পরিবর্তন করা যাবে না। আরাফাতও আর কখনো ইরফান তালুকদার হবে না। চাকর তো চাকরি হয় গে। থেমে নেই ইসাবেলাও। মমতাকে কঠিন কিছু কথা শোনাল। সেই সঙ্গে এটাও বলে ফেলল,
এত কিছুর পরও তোমার এই অসভ্য মেয়েকে কে বিয়ে করবে? আমি কিছু বুঝি না ভাবছ? আমি মুখ খুললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মমতা। আবারও বললাম, তোমার মেয়েকে বিয়ে দেওয়ার এটাই শেষ সুযোগ। মমতা পড়ল অথৈজলে। একমাত্র মেয়েকে কিনা শেষমেশ নাম পরিচয়হীন একটা চাকর শ্রেণীর ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। সে কি করল? নিজের হাতেই নিজের মেয়েটাকে শেষ করে ফেলল। আসলেই তো সবটা জেনে শুনে এরপর ওর মেয়েকে কে বিয়ে করবে? মমতা অতি শোকে পাথর হয়ে গেল। সবটা শুনে অধরা চেতনাহীন হয়ে পড়ল। একে তো মান সম্মান সব গেল, এর উপর কিনা বিয়ে করতে আরাফাতকে। এদিকে ইসাবেলা তার সিদ্ধান্তে অটল। ইশতিয়াক তালুকদার, মৌসুমী তালুকদার সহ বাড়ির মেঝো ও ছোট বউ চুপ করে রইল। মায়ের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো দুঃসাধ্য ওদের নেই। সবাই যখন নিজ নিজ জগত নিয়ে ভাবছিল, আচমকা সেখানে শোনা গেল ইরফান তালুকদারের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। হোয়াটস গোয়িং অন হিয়ার? দাদি আপু, তুমি একটা ডিসপিকেবল, ইম্পোলাইট গার্লকে তালুকদার বাড়ির বউ হতে রিকোয়েস্ট করছো? হোয়াট কোয়ালিফিকেশনস ডাজ শি হ্যাভ টু বি মাই ব্রাদার্স ওয়াইফ? উত্তপ্ত মরুর বুকে এক ফোঁটা শিশির বিন্দু পড়লে যেমন প্রশান্তি ছড়িয়ে পড়ে, আকস্মিক ইরফান তালুকদারের আগমনে আরাফাতের বক্ষেও তেমনি এক শীতল হিমস্রোত বয়ে গেল। অকুল জলের গভীরে দাঁড়িয়ে সে আরও একবার অনুভব করল, তার হয়ে প্রতিবাদ করার জন্য অন্তত তার একজন বড় ভাই রয়েছে, যে অগ্নিস্রোতের মধ্যে দাঁড়িয়ে থেকেও বিশ্বাসযোগ্য, যাকে ভরসা করা যায়। তিনি অটল, অবিচল, এক বিশাল বটবৃক্ষের মতো, যার ছায়ে দাঁড়িয়ে আরাফাত আজ নির্ভর বোধ করছে। ছেলেটা এতক্ষণ পর এক দীর্ঘ শ্বাসে শান্তি অনুভব করল। উফ, এতক্ষণ তো ওর শ্বাসটাই গলার কাছটাতে এসে আটকে ছিল। না অধরাকে ফেলে দিতে পারছিল, না গিলতে পারছিল। দাদি আপুর মুখের উপর না বলার মতো সেই সাহস কি ওর ছিল? কক্ষনো না। একমাত্র ইরফান ভাইয়া ছাড়া এই সাহস আর কার আছে? আদৌ কারও আছে কি? আরাফাত এতক্ষণ পর নতজানু মাথাটা তুলল। একরাশ স্নিগ্ধতা নিয়ে ভাইয়ের মুখের দিকে চাইল। বীরের শেষ মাথায় লম্বাচোরা উঁচু মাথাটা সবার আগে তার চোখে পড়ল। অপ্রত্যাশিতভাবে ইরফানকে এখানে দেখে মমতা বার কয়েক ফাঁকা ঢোক গিলল। অজানা এক ভয়ে তার বক্ষস্থল আরও একবার কাঁপল। চেতনাহীন অধরারও ততক্ষণে হুঁশ ফিরেছে। এতক্ষণে ইরফান এদিকটাতে চলে এসেছে। নিজের সামনে ইরফান ভাইকে দেখে পুনরায় থরথর করে কাঁপল মেয়েটা। আচ্ছা, ইরফান ভাই সব জেনে যায়নি তো? বুকের মাঝে লালঙ্কিত ত্রাসের মাঝে অধরা জড়ানো কণ্ঠে আওড়াল। আমি কিছু করিনি, আমি কিছু করিনি ইরফান ভাই গু। ইরফান ভয়ার্ত মেয়েটাকে দেখে বাঁকা হাসল। অথচ তার চোখমুখে সবসময়ের থেকেও আজ অতিরিক্ত কাঠিন্য ভাব বিরাজমান। কেমন অদ্ভুত সব আচরণ করছে ছেলেটা, যা উপস্থিতি কারোই চোখ এড়াল না। এর মধ্যে তাকেও হিমশীতল কণ্ঠে ইসাবেলা প্রশ্ন করল, হয়েছেটা কি ইরফান? তুমি হঠাৎ আমার সিদ্ধান্তের মধ্যে বাগড়া দিতে এলে যে? কি হয়েছে? এটা তো আমি না, বরং অধরাই বলবে। ইরফান ভাইয়ের ঠান্ডা স্বরের শীতল হুমকি শুনে অধরার কপালে বিন্দু বিন্দু ঘামের কণা জমা হল। মেয়েটা ফ্যাকাশে মুখে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে ইরফান এসে টানটান সোজা হয়ে তার মুখোমুখি দাঁড়াল। বেশ ঠান্ডা স্বরে বলল, অধরা, একটু আগে আমার রুমে ঠিক কি হয়েছিল? অধরা ফ্যাকাশে মুখে বলল, আমি জানি না ইরফান ভাই। আই রিপিট অধরা, একটু আগে কি হয়েছিল? তুই স্বেচ্ছায় বলবি নাকি আমি আমার রুম থেকে ল্যাপটপ নিয়ে আসব? তুই বোধহয় জানিস না, আমার রুমের প্রতিটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা রয়েছে গু। ইরফানের চোখের দৃষ্টি শান্ত, শীতল কণ্ঠ অথচ চোয়াল শক্ত। ছেলেটা ভয়াবহ রকমের রেগে আছে কি? মৌসুমী তালুকদার ছেলেকে আলগোছে একবার পর্যবেক্ষণ করে নিল। এরপর অত্যন্ত কোমল গলায় বলল, শান্ত হও ইরফান, ছেড়ে দেও, মেয়েটা ভয় পাচ্ছে তোমাকে গু। তুমি আমাকে শান্ত হতে বলছো মা? তুমি জানো এরা তোমার ছেলেকে আজ ফাঁসাতে চাইছিল। গমগমে আওয়াজে ইরফানের বলা শব্দগুলো রুমের প্রতিটি কোনায় কোনায় প্রতিধ্বনি হল। সুনসান নীরব রুমটাতে আরও একবার লোকের গুঞ্জন ভেসে এলো। অধরা অনুভব করল তার নিঃশ্বাস আটকে আসছে, পুরো শরীর আসর হয়ে আসছে। এ কোনো পাপের মাঝে আটকে গেল অধরা? শেষ সময়ে এসে কিনা নিজের পাতা ফাঁদে নিজেই আটকে গেল। কি করবে অধরা? চুপ থাকবে? কিন্তু পরে যদি ইরফান ভাই সত্যি সত্যিই তার এসব কৃতকর্ম সবাইকে দেখায়? এমনিতেই তো তার আর ইজ্জতের কিছু অবশিষ্ট রইল না, এরপরও কি আরও একবার নিজের ইজ্জত হারাবে সে? গল্পের আসল লেখিকা সুমাইয়া আফরিন ঐশী।
এই যে এতগুলা চোখ তার দিকে কেমন কেমন করে তাকিয়ে আছে, অধরার তো এক্ষুনি মরে যেতে ইচ্ছে করে। এরপর একই ঘটনা পুনরাবৃত্তি হলে আদৌ সে বাঁচতে পারবে? না না, অধরা আর সেরকম রিস্ক নিতে রাজি হল না। মেয়েটা শুকনো ঠোঁট জোড়া একবার জিভ দিয়ে ভিজিয়ে কাপা কাপা কণ্ঠে শুধাল, আমি কিছু করিনি ইরফান ভাই, আমাকে দিয়ে করানো হয়েছে কি? মৌসুমী তালুকদার বিস্মিত কণ্ঠে জানতে চাইল, কে করিয়াছে? অধরা নিজের মায়ের দিকে আঙুল তুলে ইশারা করল, আম্মু আম্মু। এরপর কি হয়েছে, কি করিয়েছে তা আর কাউকে বলতে হল না। শিক্ষিত বিচক্ষণ তালুকদার বাড়ির প্রতিটি সদস্য সে রহস্য বুঝে নিয়েছে নিজ নিজ উদ্যোগে। পুরো বসার ঘরটাতে অমনি বিস্ময়ের ভিড় জমল। কতগুলো চোখের দৃষ্টি আটকে গেল মমতার দিকে। মমতা অবলীলায় মাথা নিচু করে নিল, পা দিয়ে ফ্লোর খামচে ধরল। তবুও মমতার চোখ এড়াল না বোনের সেই ঘৃণিত দৃষ্টি, মেয়ের চোখের অঝোর পানি। মমতা হঠাৎ অনুভব করল তার জগতের সব পাপ একত্রিত হয়ে তাকে গিলে ফেলছে। আর মমতা কোনো কুলকিনারা পাচ্ছে না, কেবল ডানা ঝাপটাতে ঝাপটাতে ভেতর থেকে ফালা ফালা হয়ে যাচ্ছে। হঠাৎ রাগে দুঃখে অপমানে তার নিঃশ্বাস আটকে আসছে। মমতা মরে যাচ্ছে, তীব্র যন্ত্রণা তার সারা শরীরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। এ কেমন যন্ত্রণা হচ্ছে ভিতরটাতে? আহ, বাঁচা গেল না আর। আচমকা পিনপতন বসার ঘরটাতে তীব্র এক শব্দ হল। মমতা গালে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে উঠল। চোখ তুলে তাকিয়ে বুঝল তার গালখানাতে বর্বণ সজোরে এক থাপ্পড় বসিয়েছে। মমতা টু শব্দটিও করতে পারল না। লজ্জায় আরও একবার মাথা নিচু করতে হল। তান্মধ্যেই শোনা গেল মৌসুমী তালুকদারে কঠিন স্বর, তোর এত অধপতন হয়েছে মমতা? ছি ছি, তোকে বোন ভাবতেও আমার গা গুলিয়ে বমি পাচ্ছে। তোরা এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার বাড়ির ত্রিসীমানাটাও আজ থেকে তোদের জন্য নিষিদ্ধ। আর কখনো যেন আমার ছেলেদের আশেপাশেও তোদের ছায়াটাও না পড়ে। সাবধান মমতা। গো অ্যাওয়ে, লিভ। অপমানে মমতার চোখে জল চলে এলো। এলোপাথারি পায়ে মমতা তালুকদার বাড়ি থেকে ছুটে বেরিয়ে গেল। তার পেছনে পেছনে অধরাও মাথা নিচু করে বেরিয়ে গেল। হঠাৎ তার কানে প্রতিধ্বনি হল ইরফান তালুকদারের কণ্ঠস্বর। ইরফান তালুকদারকে লোভনীয় কাম দিয়ে কখনো নিজের করে পাওয়া যায় না মেয়ে। ইরফানদের অর্জন করতে হয় নিঃশব্দ আরাধনা আর নির্বেজাল প্রেম দিয়ে গি। ইরফানের বলা স্পষ্ট বাক্যগুলো শুনে পাশ থেকে একটি অষ্টাদশী শ্যামমুখ ততক্ষণে বিড়বিড় করে উঠল, দরকার হলে আমি আরও কয়েক যুগ প্রেমের আরাধনা করব, তবুও আপনাকে পাওয়ার লোভ আমি ছাড়ছি না ইরফান ভাই। ইরফান কি শুনতে পেল অষ্টাদশী মেয়েটার সেই তীব্র অনুভূতি? হয়তো শুনল, সে তীক্ষ্ণ চোখে একবার তাকালো রুমের কোনায় জড়সর হয়ে দাঁড়িয়ে থাকা সেই শ্যামময়ী মেয়েটার মুখপানে। আচমকাই তাদের নীরব দৃষ্টি বিনিময় হল একবার। অমনি শুকনো ঠোঁটে হাসল সিদরা মেয়েটা। এক্ষণের পুরোটা সময় ধরে তার জানটা গলার কাছটাতে এসে আটকে ছিল। যখন ঘুম ঘুম চোখে সে শুনল ইরফান ভাইয়ের রুম থেকে মেয়েলি এক চিৎকার, অমনি তার ছোট্ট মনটা ভয়ে আড়ষ্ট হল। সে কি ভয়? অদ্ভুত এক ব্যথা, প্রিয় হারানোর উৎকণ্ঠা। কিশোরী মনে লালন করা সেই গা অনুভূতি। মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি সব তছঞ্চ হয়ে যাচ্ছিল। সিদরাতুল মুনতাহা শেষ হয়ে যাচ্ছিল। এরপর সব যেতে এতেও আবার ম্যাজিকের মতো সবকিছু মানুষটা ঠিক করে দিল। ভাবতেই মেয়েটা গাল ভরে হাসল, বুক ভরে স্বস্তির শ্বাস টানল। আরও একবার চোরাচোখে ইরফান ভাইকে দেখে নিজের রুমটার দিকে ছুটে গেল। উপস্থিত বাকি সবাই এইমাত্র ৩ জন মানুষের ছুটে চলার দৃশ্যটা কেবল নীরব দর্শকের মতো দেখল। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সবাই যেন স্তব্ধ হয়ে গেছে। বসার ঘরটা নীরব, নিঃশব্দ, নিঃশ্বাসের শব্দটুকু স্পষ্ট শোনা যায়। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। চোখে বিস্ময়ের ছায়া, মুখে থমকে থাকা অভিব্যক্তি। কারো আঙুল শক্ত হয়ে গিয়েছে, কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে। সময়টাও যেন এই মুহূর্তে থমকে গেছে, শব্দহীন এক অদৃশ্য আবরণে ঢেকে গেছে চারপাশটা। তারই মাঝে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে মৌসুমী তালুকদার। বোনের করা ঘৃণ্য কাজের ভার যে এবার তার কাঁধে নেমে এসেছে। সবার সামনে লজ্জায় অবনত সে, অথচ বলতে গিয়েও কিছু বলতে পারছে না। মুখের কথা ফুটছে না, শব্দগুলো আটকে আছে। একবার আলগোছে মায়ের দিকে তাকায় ইরফান। মায়ের চোখে কোনো অভিব্যক্তি নেই, যেন মানুষটা শত প্রশ্ন আর অপমানের ভার একসঙ্গে নীরবে বয়ে চলেছে। চাপা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে মায়ের পাশে এসে দাঁড়ায় ইরফান।
ঘর জুড়ে ছড়িয়ে থাকা গুমট নৈশব্দ বিদীন করে তার কণ্ঠস্বর। গভীর অথচ দ্বিস্বরে সে বলে ওঠে, আমার মায়ের দিকে কেউ আঙুল তুলতে যাবেন না। তার বোন যা করেছে তার দায়ভার মা বহন করবেন না। সবার জন্য আজকের নাটকের পরিসমাপ্তি এখানেই। গেম ইজ ওভার। এখন যে যার রুমে চলে যান। ঘর জুড়ে আবারও নীরবতা নেমে আসে, কিন্তু এবার সেই নীরবতার ভার অন্যরকম। একটি অপ্রতিরোধ্য দ্বিতার ছায়া ফেলে রেখে যায় ইরফানের শেষ বাক্য। কেউ আর কিছু বলে না, দাঁড়িয়ে রয়। ফের ইসাবেলা আরও একবার সবাইকে যে যার রুমে যাওয়ার কথা বলে নিজেও চলে যান ওখান থেকে। একে একে সবাই চলে গেল, শুধু মাকে ঘিরে দাঁড়িয়ে রইল ইরফান, আরাফাত আর ইরা। হঠাৎ 3 ভাইবোন একসঙ্গে মাকে চারপাশ থেকে নির্বে জড়িয়ে ধরল। আরাফাত মায়ের কাঁধে মাথা রেখে আদুরে সুরে ডাকল, মা, মা। মা চুপচাপ ওদের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইলেন, ক্লান্ত দৃষ্টি, তবু চোখের কোণে একরাশ মায়া। ছেলেমেয়েদের আদুরে স্পর্শে, তাদের নিঃশব্দ সান্ত্বনায় মায়ের মলিন ঠোঁট জোড়ায় হঠাৎ মৃদু হাসি ফুটল। কত অপমান, কষ্ট, দুঃখ সব যেন এক নিমেষে হালকা হয়ে গেল এই একটুকরো ভালোবাসায়। মৌসুমী হঠাৎ অনুভব করল এরা তার একটুকরো সুখ। তালুকদার বাড়ির গেইটের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মমতা। তীব্র গাছবালা অপমানে মাথাটা তার ভনভন করে ঘুরছে। এত রাতে কোথায় যাবে সে? গাড়ি নেই, হাতে টাকা নেই, রাস্তায় মানুষ নেই, কেবল রয়েছে নিঃশব্দ আর ল্যাম্পপোস্টের ফিনফিনে আলো। মমতা কিয়ৎক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের পথটায়। তারই পিছনে রক্তশূন্য ফ্যাকাশে মুখে নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে অধরা। মেয়েটা হঠাৎ অনুভব করল তার কিছু পাওয়া হল না। গল্পের আসল লেখিকা সুমাইয়া আফরিন ঐশী। না ইরফান ভাইকে, না নিজের নিজস্ব সত্তাটাকে। ছোটবেলা থেকে মায়ের আঁচলের তলায় থেকেছে সে। মা যা বলেছে, যা বুঝিয়েছে সেটাই সে দুদিকে মাথা নাড়িয়ে কি মেনে নিয়েছে। আর আজ সে মায়ের কথাতেই সব হারিয়েছে। এত লজ্জা, অপমানের দায়ভার নিয়ে তার বাঁচতে ইচ্ছে করছে না, একটুও বাঁচতে ইচ্ছে করছে না। থেকে থেকে কেবল নিঃশ্বাসটা আটকে আসছে। অধরা কেমন অতল ভাবনায় তলিয়ে যাচ্ছে। আচমকা মেয়ের গালে ধারাম করে চর বসায় মমতা। তার এতক্ষণের সমস্ত রাগক্ষোভ উগরে নিয়ে বলে উঠল, শুয়োরের বাচ্চা, তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না। তখন ভালো করে দেখে নিবি না ওখানে কে আছে? গিয়ে চাকরটার উপরেই ঝাঁপিয়ে পড়তে হলো। আমার বোঝা উচিত ছিল তোরা ফকিন্নির জাত, তোদের পেটে ঘি হজম হবে না। খামাখা আমার রেপুটেশনটা নষ্ট হলো। রাজ্য আর রাজপুত্র দুটোই হাতছাড়া হলো গো। অধরা গালে হাত দিয়ে ফ্যালফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর তার মনে হল তার মা একজন সাইকো মহিলা অথবা মানসিক রোগী, নয়তো টাকা লোভী একজন নোংরা মস্তিষ্কের উদ্ভট মহিলা, যার কোনো মানসম্মান নেই, বিবেক নেই। এদের কাছে টাকাটাই সব। অধরা আজ ক্ষণে ক্ষণে বুঝল তার মা নিজ হাতে তার জীবনটা নরকে ফেলে দিয়েছে। তার বাবা মধ্যবিত্ত হলেও তার সম্মান ছিল, তাদের ঘরে শান্তি ছিল, কিন্তু আজ সব শেষ। অধরা চট করে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, তোমার করা পাপের জালে আমি আটকে গিয়েছি মা। আই হেট ইউ, আই হেট ইউ মা। নিজের প্রতি মেয়ের চোখে মুখে ঘৃণার তোপে ছারখার হয়ে গেল মমতা। আচমকা তার দুনিয়াটা থমকে গেল। অদ্ভুত এক যন্ত্রণায় ভেতরটা দগ্ধ হল। তেজওয়ালি মমতা ফুস করে নিভে গেল। একই করল সে? মেয়ের ভালো চাইতে গিয়ে সবচেয়ে খারাপটাই করল সে। ছি! নিজের প্রতি আজ তার ঘৃণা হচ্ছে। নিজের মুখে থুতু ফেলতে ইচ্ছে করছে। সব হারিয়ে মমতা অনুভব করল লোভ মানুষকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। এরপর তার কিছু থাকে না, সে কিছু পায় না। এই যে সেও সব হারালো। সন্তানের চোখের ঘৃণা নিয়ে মমতা সারা জীবন কিভাবে কাটাবে? কিভাবে বাঁচবে সে? এই ঘৃণার ভার যে তার আজীবন বইতে হবে। কিছুক্ষণ হল ফজরের আজানের স্নিগ্ধ ধ্বনি ভোরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ছে ধরণীর বুকে। সাদা দফেদফে বিছানায় স্টান শুয়ে আছে এক যুবক, মাত্রই দুচোখ বুজেছে। কিন্তু তার আগেই বিছানার পাশ থেকে বেসুরো শব্দ তুলে বেজে